নমস্কার, দেখছেন জি24 ঘন্টা বাংলা শিক্ষা ক্লাসরুম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শুক্লা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় বিদ্যালয় শিক্ষা বিভাগের উদ্যোগে করোনা পর্বে বাড়িতে বসেই ক্লাস করার এক অভিনব প্রয়াস বাংলা শিক্ষা ক্লাসরুম 2022 একেবারে মাধ্যমিক দোরগোড়ায়। তাই এখন শেষ মুহূর্তের প্রস্তুতি সবাই তোমরা শুরু করে দিয়েছো, আর এই শেষ মুহূর্তে যে যে জায়গায় আটকাবে তোমরা সেই প্রশ্নের উত্তর পাবে আমাদের এই অনুষ্ঠানে। প্রতি সোম থেকে শুক্রবার 10ম শ্রেণীর ক্লাস আমরা করাই এখানে, টিচাররা আমাদের সঙ্গে উপস্থিত থাকেন এবং তোমরাও তো জি24 ঘন্টার পর্দায় নজর রাখো কিভাবে এই অনলাইন ক্লাস হবে এবং কিভাবে তোমরা প্রশ্নপত্র পাঠাবে, কোন কোন বিষয়ে পড়ানো হবে সব জানাবো তোমাদের। আজকে 10ম শ্রেণীর জীবন বিজ্ঞান পড়ানো হবে এবং যে চ্যাপ্টারটা বাছা হয়েছে সেটা হচ্ছে কোষ বিভাজন এবং কোষ চক্র দ্বিতীয় পর্ব, কারণ এর আগে এর প্রথম পর্বটা তোমরা পড়ে ফেলেছো। আর এই বিষয়ে যারা এই মুহূর্তে ক্লাস নেবেন তোমাদেরকে বোঝাবেন, তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে এই স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাঁশদ্রোণী বিনয় বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপিকা চক্রবর্তী এবং বেহালা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা ডক্টর কাবেরী চ্যাটার্জি। ম্যাডাম, আপনাদের দুজনকেই স্বাগত জি24 ঘন্টায়। আর তোমরা যারা এই মুহূর্তে টিভির পর্দায় নজর রেখেছো তোমরাও কিন্তু অবশ্যই আমাদেরকে ফোন করতে পারো। ফোন নাম্বারটা প্রতিদিন তোমাদেরকে জানিয়ে দেয়, আর যারা নতুন করে জানাচ্ছি না তোমরা স্ক্রিনে তো অবশ্যই দেখতে পাবে এবং সেই সঙ্গে তোমাদের মুখস্থ হয়ে গেছে আমি জানি। তোমরা যখন ফোন করছো ফোনের ওপারে যার সঙ্গে তুমি কথা বলবে তিনিও একজন টিচার, তার সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পিসিআর রুম থেকে কনিয়ারা যাদবচন্দ্র হাই স্কুলের শিক্ষিকা দীপান্বিতা দাস। ম্যাডাম নমস্কার এবং স্বাগত আপনাকে। ম্যাডাম কিন্তু তোমাদের সঙ্গে কথা বলবেন, তোমাদেরকে বুঝিয়ে দেবেন এবং তোমাদের বাছাই করা প্রশ্ন স্টুডিওতে পাঠাবেন। ঠিক আছে, তাহলে তোমরা রেডি হয়ে যাও, আমরা পড়াশোনা শুরু করে দিই। ম্যাডাম তাহলে শুরু করা যাক। লিপিকা ম্যাডাম শুরু করি তাহলে আমরা ক্লাস। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কোষ বিভাজন কোষ চক্রের দ্বিতীয় পর্ব আর জননের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে তোমরা কোষ বিভাজন কোষ চক্রের প্রাথমিক ধারণা পেয়েছো। আজকে আমি তার পরের অংশ থেকে শুরু করছি। কোষ চক্র দুটো ভাগে বিভক্ত হয়, যে সেই দুটো ভাগের মধ্যে একটা হচ্ছে ইন্টারফেস, তোমরা আগেই জেনে এসেছো, আর একটা হচ্ছে গিয়ে মাইটোটিক ফেজ। ইন্টারফেজকে G1 S G2 দশায় ভাগ করা হয়, আর মাইটোটিক ফেজকে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ এই 4টে দশায় ভাগ করা হয়। পরের স্লাইড। আচ্ছা, তা এবার আমরা মাইটোটিক ফেজের যে উদ্ভিদ এবং প্রাণী কোষের দেহমাতৃকোষ যেভাবে বিভক্ত হয় সেইটা বিশদে আলোচনা করব। এটাকে বলে মাইটোসিস প্রক্রিয়া। মাইটোসিস হচ্ছে সেই কোষ বিভাজন প্রক্রিয়া যাতে একটা দেহ মাতৃকোষ বিভাজিত হয়ে সম আকৃতি সম প্রকৃতি এবং সমসংখ্যক ক্রোমোজোমযুক্ত দুটো অপত্য কোষ তৈরি করে। উদ্ভিদ এবং প্রাণী উভয় জীবেই মাইটোসিস প্রক্রিয়া দুটো পর্যায়ে সম্পন্ন হয়। একটা হচ্ছে গিয়ে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন, আর একটা সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। আমরা ক্যারিওকাইনেসিস নিয়ে এই মুহূর্তে বিশদ আলোচনা করব। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস আর কাইনেসিস মানে চলন। এই নিউক্লিয়াসের চলন বা বিভাজনটা অনেকগুলো স্টেজ নিয়ে হয়, সেই জন্য আমরা এটার বিশদ আলোচনার জন্য একে 4টে ভাগে ভাগ করছি: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। প্রথম দশা বা প্রোফেজ নিয়ে আলোচনা শুরু করা যাক। ম্যাডাম যখন প্রোফেজ বলতে শুরু করেছেন তাহলে প্রথম একটা প্রশ্ন আমরা এই সংক্রান্ত পেয়েছি। প্রথম প্রশ্নটা আমি একটু নিয়ে নেব। মেঘা শেঠ আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছে, বাঁশদ্রোণী বিনয় বালিকা বিদ্যালয়ের স্টুডেন্ট। তার প্রশ্ন হচ্ছে মাইটোসিসের প্রোফেজ দশায় কি কি ঘটে জানতে চেয়েছে মেঘা। হ্যাঁ মেঘা, শুনতে থাকো। আমি এখন প্রোফেজ দশার ঘটনাগুলোই বলবো। প্রোফেজ দশায় প্রথমেই নিউক্লিয়াস থেকে জলটা বেরিয়ে যায়, নিউক্লিয়াসটা শুষ্ক হয়। এবার এই শুকনো নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন জালিকাগুলো তখন যেগুলো ভেসে ছিল জলের মধ্যে সেগুলো আস্তে আস্তে সরু সুতোর মতো আকার ধারণ করে, যেগুলো পরে ক্রোমোজোম তৈরি করবে। অ্যাকচুয়ালি এই সময় ক্রোমাটিন জালিকা খুব কুণ্ডলীকৃত আর ঘনীভূত হতে থাকে। এটাকে স্পাইরালাইজেশন বলে। স্পাইরালাইজেশন শেষে ওই যে স্থূল ঘনীভূত যে দণ্ডাকার গঠন তৈরি হলো তাই হচ্ছে ক্রোমোজোম। প্রোফেজেই ক্রোমোজোমটা লম্বালম্বিভাবে দৈর্ঘ্য বরাবর দুটো সিস্টার ক্রোমাটিডে বিভক্ত হয়ে যায় প্রতিটা ক্রোমোজোম, আর সিস্টার ক্রোমাটিডগুলো সেন্ট্রোমিয়ার অঞ্চলে যুক্ত থাকে। প্রোফেজ যত চলতে থাকে, অন্তিম দিকে যেতে থাকে, তখন আস্তে আস্তে নিউক্লিওলাস আর নিউক্লিয় পর্দা বিলুপ্ত হতে থাকে।
এবার এখানে কিন্তু উদ্ভিদ এবং প্রাণী কোষে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে দেখো আমি বোর্ডে দেখাচ্ছি যে প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম আছে নিউক্লিয়াসের কাছে, এটা একটা কোষীয় অঙ্গাণু, এটা কোষ বিভাজনে অংশগ্রহণ করবে। সেন্ট্রোজোমের ভেতরে দুটো সেন্ট্রিওল, এই সেন্ট্রিওল থেকে অপত্য সেন্ট্রিওল তৈরি হবে। অপত্য সেন্ট্রিওল দেখো আর একটা সেন্ট্রোজোম তৈরি করেছে। এই অপত্য সেন্ট্রোজোমটা ঠিক 180 ডিগ্রি ঘুরে কিন্তু বিপরীত মেরুতে চলে আসবে। এবার যখন অপত্য সেন্ট্রোজোম বিপরীত মেরুতে তৈরি চলে এসেছে, তখন দুটো সেন্ট্রোজোমের অ্যাস্ট্রাল রশ্মিগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে গিয়ে এই স্পিন্ডল বা বেমটা তৈরি করবে। এটা প্রাণী কোষের ক্ষেত্রে হলো, এবং প্রাণী কোষে এই বেম যখন তৈরি হয়ে গেল, তখন সেন্ট্রিওল, অ্যাস্ট্রাল রশ্মি আর বেমকে নিয়ে যে গঠনটা তৈরি হবে সেটাকে আমরা বলি মাইটোটিক অ্যাপারেটাস। এবার প্রাণী কোষে তো মাইটোটিক অ্যাপারেটাস তৈরি হলো, তা উদ্ভিদ কোষে কি হবে? উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না, তো উদ্ভিদ কোষের বেমটা তখন মাইক্রোটিবিউল, সাইটোপ্লাজমে প্রোটিন নির্মিত কিছু মাইক্রোটিবিউল আছে, সেই মাইক্রোটিবিউলগুলো দিয়ে বেম গঠিত হয়। মাইটোটিক অ্যাপারেটাস স্লাইডটা, মাইক্রোটিবিউল দিয়ে বেম গঠিত হয় উদ্ভিদের ক্ষেত্রে। এই অবস্থায় কিন্তু প্রোফেজ দশাটা শেষ হয়ে গেল। এটা এতগুলো ঘটনা ঘটে, তো প্রোফেজটা হচ্ছে মাইটোসিসের সবথেকে দীর্ঘস্থায়ী দশা। এরপর কোষটা দ্বিতীয় দশা বা মেটাফেজ দশায় যাবে। মেটাফেজ দশায় স্পিন্ডল গঠন সম্পূর্ণ হয়ে গেছে এবং ক্রোমোজোমগুলো ঠিক স্পিন্ডলের মাঝামাঝি জায়গায় সজ্জিত হয়েছে। আমরা পৃথিবীর মাঝখান দিয়ে যেমন একটা কাল্পনিক রেখা কল্পনা করি, যাকে বিষুব রেখা বা নিরক্ষরেখা বলা হয়, এখানেও কিন্তু ঠিক তেমনি এই স্পিন্ডলের ঠিক মাঝ বরাবর অর্থাৎ বিষুব অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো সজ্জিত হয়। সজ্জারও একটা রীতি আছে, ছোট ছোট ক্রোমোজোমগুলো কেন্দ্রের দিকে আর বড় ক্রোমোজোমগুলো পরিধির দিকে থেকে সজ্জিত হয়, এবং এই যে তলে ওরা সজ্জিত হলো তাকে মেটাফেজ প্লেট বা নিরক্ষীয় তল বলা হয়। এই অবস্থায় মেটাফেজ শেষ হলো, এটা খুব বেশিক্ষণ চলে না। এরপর তৃতীয় বা সব থেকে ক্ষণস্থায়ী দশা অ্যানাফেজ দশায় কোষ প্রবেশ করলো। তখন এই যে এত কাণ্ড করে স্পিন্ডল বা বেম গঠিত হলো, অ্যানাফেজ দশায় দেখা যাবে ওই স্পিন্ডলের যে তন্তুগুলো অর্থাৎ বেম তন্তুগুলো যেগুলোর সাথে ক্রোমোজোমগুলো যুক্ত হয়েছিল, সেগুলোকে আমরা ক্রোমোজোমাল তন্তু বলি। ক্রোমোজোম যুক্ত হওয়ার পর সেই ক্রোমোজোমাল তন্তুগুলো কিন্তু আস্তে আস্তে সংকুচিত হচ্ছে। আসলে ওখানে বিজ্ঞানটা হচ্ছে ওদের যে টিবিউলিন প্রোটিন নিয়ে ওরা তৈরি হয়েছিল, সেই টিবিউলিন প্রোটিনটা ক্ষয় হতে থাকে, সরে যেতে থাকে, ফলে তন্তুগুলো তখন সংকুচিত হতে থাকে। দেখো, যেই তন্তু সংকুচিত হতে থাকছে, তন্তুর সাথে লাগা ক্রোমোজোমগুলোর ওপর তো টান পড়ছে, এবং এই টানের ফলে তখন কিন্তু সেন্ট্রোমিয়ার অঞ্চল বরাবর প্রতিটা ক্রোমোজোম দুটো করে ক্রোমাটিডে বিভক্ত হয়ে যায়। আচ্ছা, এই অ্যানাফেজ সম্পর্কে আমরা আরো বুঝবো। একটা ফোন নিয়ে আমাদের সঙ্গে একজন স্টুডেন্ট এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে, শুভদীপ মাইতি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে। শুভদীপ, বলো। হ্যাঁ ম্যাম, কি বলবো? বলো, প্রশ্নটা বলো। অ্যানাফেজ দশায় কি কি ঘটে? আচ্ছা, ঠিক আছে, এটাই ম্যাডাম বোঝাচ্ছেন, এই ফেজটা সম্পর্কে বলছেন, তুমি শোনো ম্যাডাম, বলো। এবার ক্রোমোজোমের বেম তন্তুগুলো তো সংকুচিত হচ্ছে, ফলে ক্রোমোজোমের উপর যেই টান পড়লো, তখন ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার বরাবর প্রতিটা ক্রোমোজোম ক্রোমাটিডে দুটো করে ক্রোমাটিডে বিভক্ত হয়ে গেল। তার মানে যে কটা ক্রোমোজোম ছিল তার দ্বিগুণ সংখ্যক ক্রোমাটিড তৈরি হলো। এই ক্রোমাটিডগুলো কিন্তু নিজেদের সেন্ট্রোমিয়ার পেয়েছে, ফলে এরা অপত্য ক্রোমোজোমের মতো ব্যবহার করবে। এবার কিন্তু বেম তন্তু সংকুচিত হচ্ছে এবং ক্রোমোজোমগুলো দুটো বিপরীত মেরুর দিকে অপত্য ক্রোমোজোমগুলো চলতে শুরু করেছে। এই চলনটাকে অ্যানাফেজীয় চলন বা ক্রোমোজোমীয় চলন বলা হয়। আর মজার ব্যাপার, এই যে যখন চলনটা দেখা যাচ্ছে, তখন সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী আমরা কিন্তু সুস্পষ্টভাবে ক্রোমোজোমের আকারগুলো দেখতে পাচ্ছি। ভি আকৃতির মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, এল আকৃতির সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম, জে আকৃতির অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, আই আকৃতির টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। এই ক্রোমোজোমগুলো এই সময় খুব সুস্পষ্টভাবে আকার বোঝা যাচ্ছে। প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ দুটোতেই কিন্তু ক্রোমোজোমাল তন্তুগুলো ছোট হয়ে যেতে থাকলেও নিরক্ষীয় অঞ্চলে কিছু তন্তু থাকে যাদের সাথে ক্রোমোজোম যুক্ত থাকে না, এগুলোকে ইন্টারজোনাল তন্তু বলা হয়। প্রাণী কোষের ক্ষেত্রে ইন্টারজোনাল তন্তুগুলো আমার নিজেদের মধ্যে যুক্ত হয়ে গিয়ে একটা স্টেম বডি তৈরি করে। তাহলে অ্যানাফেজ দশার শেষ দিকে অপত্য ক্রোমোজোমগুলো কিন্তু দুটো মেরুতে পৌঁছে গেছে এবং স্পিন্ডল ফাইবার বা বেম তন্তু তখন মোটামুটি বিলুপ্ত হয়ে গেছে।
যেই অপত্য ক্রোমোজোমগুলো মেরুতে পৌঁছলো তখন অ্যানাফেজ শেষ হলো এবং তখন শেষ দশা টেলোফেজ দশা শুরু হয়। টেলোফেজ দশা, টেলো মানে শেষ, টেলোফেজ দশা শেষ হয়ে যাবে মাইটোসিস প্রক্রিয়া। আচ্ছা ম্যাডাম, যখন টেলোফেজ দশা শুরু করছেন তখন এই রিলেটেড একটা প্রশ্ন আমি বলে দিই, তারপর আপনি একসঙ্গে বোঝাতে সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে, স্টুডেন্টদেরও বুঝতে সুবিধা হবে। আমি প্রশ্ন পেয়েছি একটা, সেটা প্রশ্নটা নিয়ে নিই। প্রোফেজ ও টেলোফেজ বিপরীতধর্মী দশা, এই বক্তব্যটির যথার্থতা বিচার করো। এই প্রশ্নটা শাহানারা লস্কর আমাদেরকে পাঠিয়েছে, কেওড়াখালী নকুল সহদেব হাই স্কুলের স্টুডেন্ট, কুলতলি থেকে এই প্রশ্ন পাঠাচ্ছে শাহানারা। ম্যাডাম বলুন। আচ্ছা শাহানারা, তুমি শুনতে থাকো। আমি এখন একটু আগে প্রোফেজ দশার বৈশিষ্ট্যগুলো বলেছি, কি কি ঘটনা ঘটে বলেছি। এবার আমি টেলোফেজ দশা বললেই তুমি কেন বিপরীতধর্মী সেটা বুঝতে পারবে। টেলোফেজ দশায় কি হয় আমরা আগেই দেখলাম, অপত্য ক্রোমোজোমগুলো মেরুতে পৌঁছে গেছে, তখন কিন্তু প্রাণী কোষে বেম তন্তু একটুও থাকে না, সব স্পিন্ডল ফাইবার তখন বিলুপ্ত হয়ে গেছে। উদ্ভিদ কোষের মাঝামাঝি জায়গায় কিছু কিছু ইন্টারজোনাল তন্তু তখনও থাকে, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবার ক্রোমোজোমের যে অপত্য ক্রোমোজোমগুলো মেরুতে পৌঁছেছে তার চারপাশে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস, যারা বিলুপ্ত হয়ে গিয়েছিল তারা কিন্তু আবার পুনরাবির্ভূত হলো। নিউক্লিয়াস থেকে জল বেরিয়ে গিয়েছিল, নিউক্লিয়াস আবার জলপূর্ণ হলো এবং ক্রোমাটিন জালিকা, যেগুলো কুণ্ডলীকৃত হয়ে ক্রোমোজোম তৈরি করেছিল, সেই কুণ্ডলী খুলে গিয়ে সরু সুতোর মতো ক্রোমাটিন আবার জালিকাকারে জলের মধ্যে ভাসলো এবং অস্পষ্ট হয়ে গেল। এর আগে কিন্তু এদেরকে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তাহলে প্রোফেজে যে যে ঘটনা ঘটেছিল, দেখো টেলোফেজে ঠিক তার বিপরীত ঘটনা ঘটলো। তাই প্রোফেজ আর টেলোফেজ বিপরীতধর্মী প্রক্রিয়া মনে করা হয়। অ্যানাফেজ দশা, প্রাণীকোষে অ্যানাফেজ দশার শেষ থেকেই কোষ পর্দা একটু সংকুচিত হয়ে কাঁচ বা ক্লিভেজ তৈরি করে, এটা সাইটোকাইনেসিস প্রক্রিয়ার শুরু। আর উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিসটা এর পরে টেলোফেজ শেষ হওয়ার পরে শুরু হবে। আচ্ছা, যখন ম্যাডাম শেষ করছেন তাহলে এবার উনি ইঙ্গিত দিলেন আমরা সাইটোকাইনেসিস বুঝবো। তার আগে তোমাদেরকে এটাও বলে দিই যে কোষ বিভাজন এবং কোষ চক্র নিয়ে তো আলোচনা হচ্ছে, সেকেন্ড পার্ট আমরা জননের ফার্স্ট পার্ট নিয়েও কিন্তু আজকে আলোচনা করবো। তো সেই সংক্রান্ত যদি কোনো কোয়ারিজ থাকে তোমাদের, তোমরা সেটাও অবশ্যই কিন্তু আমাদেরকে এখানে রাখতে পারো, সেই প্রশ্নের উত্তর নিয়েও কিন্তু আলোচনা হবে। আচ্ছা, আমরা 3 নম্বর প্রশ্নটা একটুখানি নিয়ে নিই। রণজয় ঘোষ সুভাষপল্লী বিদ্যানিকেতনের স্টুডেন্ট, পশ্চিম বর্ধমান থেকে প্রশ্ন পাঠিয়েছে, সাইটোকাইনেসিস কিভাবে ঘটে সংক্ষেপে বর্ণনা করো। ম্যাডাম যদি বলেন। কাবিল ম্যাডাম। আচ্ছা, তোমরা তো এতক্ষণ কেরিওকাইনেসিস পড়লে। কেরিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের, কোষ যে কোনো কোষের মধ্যে দেখবে নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে। শুধুমাত্র নিউক্লিয়াস বিভাজন হওয়া মানে মাতৃকোষ থেকে দুটো অপত্য নিউক্লিয়াস পাওয়া গেল, কিন্তু দুটো অপত্য কোষ পাওয়া গেল না। অপত্য কোষ পেতে গেলে কিন্তু আমাদের সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন অবশ্যই দরকার। এবার একটা উদ্ভিদ কোষ ধরো আমি আঁকছি। এই উদ্ভিদ কোষ কেরিওকাইনেসিসের সময় সে দুটো নিউক্লিয়াস পেয়েছে, দুখানা নিউক্লিয়াস পেয়েছে। এবার এই কোষটা যতক্ষণ না বিভাজিত হবে ততক্ষণ কিন্তু দুটো অপত্য কোষ তৈরি হবে না। তাহলে বিভাজন হওয়ার সময় কি করবে? সাইটোপ্লাজমের বিভাজনের সময় এই যে কোষ বেমের যে বিষুব অঞ্চল, এইখানে মাইক্রোফিলামেন্ট নামক তন্তু গুচ্ছাকারে জমে ফ্র্যাগমোপ্লাস্ট গঠন করে। ফ্র্যাগমোপ্লাস্ট কণাটা ওইখানে জমতেই থাকে। এবার ফ্র্যাগমোপ্লাস্ট কণার সাথে ডিকটিওজোম, যেটা সাইটোপ্লাজমে আছে, সে মিলিত হয়ে এখানে কোষ পাত বা সেল প্লেট গঠন করে। এই সেল প্লেটে এখানে তো একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমাদের দুটো কোষ বিভক্ত হবে তার মধ্যখানে কিন্তু একটা কোষ প্রাচীর আসতে হবে। কোষ প্রাচীরে যা যা গঠনগত উপাদান সেগুলো এখানে জমা না হলে কোষ প্রাচীর গঠিত হবে না। তাহলে এখানে কোষ প্রাচীরের গঠনগত উপাদান ধরো ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট ইত্যাদি, এইসব এখানে জড়ো হয়ে একটা মিডল ল্যামেলা বা মধ্য পর্দা তৈরি করবে। এবার কোষপাতের উভয় দিকে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন এসব জমা হবে, হয়ে একটা কোষ প্রাচীর তৈরি করলো। কোষ প্রাচীর ক্রমশ কেন্দ্র থেকে পরিধির দিকে বাড়তে থাকবে। এইভাবে যখন কোষ প্রাচীর পুরোটা তৈরি হয়ে গেল, দুটো অপত্য কোষ তৈরি হয়ে গেল। তাহলে আমরা মাইটোসিস কোষ বিভাজনে কেরিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস সম্পূর্ণ হলেই আমরা একটা মাতৃকোষ থেকে দুটো অপত্য কোষ পাচ্ছি। এবার ধরো প্রাণী কোষটা তো একটু গোলাকৃতি ধরন, সেটাও ধরো দুখানা নিউক্লিয়াস পেয়েছে, অপত্য নিউক্লিয়াস পেয়েছে। এবার এদের কি হয়, পরিধি থেকে ক্রমশ কোষ পর্দাটা সংকুচিত হতে থাকে। এবার এই যে সংকুচিত হচ্ছে
তার মানে কোষ পর্দাটা ভিতরের দিকে যাবে। এবার ভিতরের দিকে যেতে গেলে এখানে অ্যাক্টিন ফিলামেন্ট, মায়োসিন ফিলামেন্ট তাদের আন্তঃক্রিয়ার ফলে একটা সংকুচিত বল তৈরি করে, যাতে কোষ পর্দাটা ক্রমশ ভেতরের দিকে চলে যেতে পারে। এবার এই ভেতরের দিকে যেতে যেতে যখন নিজেদের মধ্যে একদম কমপ্লিট হয়ে যায় এই কাজটা, তখনই কিন্তু দুটো অপত্য কোষে বিভাজিত হয়ে যায়। তাহলে এইটা শুরু হয় অ্যানাফেজ দশা, স্টেম বডি গঠনের সময় থেকেই, আর উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস শুরু হয় টেলোফেজ দশার শেষ থেকেই। এইভাবেই কিন্তু মাইটোসিসের পুরো কোষ বিভাজনটা কমপ্লিট হলো। তো আশা করি বুঝতে পেরেছেন অন্যজয়, আমরা এরপরে আরো অনেকগুলো পার্ট আছে, সেই জায়গায় অবশ্যই যাব। তোমাদের প্রশ্নের উত্তরও অবশ্যই ম্যাডামরা দেবেন, তবে একটা বিরতির যেহেতু সময় হয়েছে, একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার আমরা ফিরে আসছি। তোমরা কোথাও যাবে না, সঙ্গে থাকো। ফিরে এলাম বিরতির পর। দেখছেন বাংলা শিক্ষা ক্লাসরুম 2022। আজকে আমরা জীবন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি। তোমরা নিশ্চয়ই চোখ রেখেছো এবং ইতিমধ্যেই অনেকটা আমরা বুঝে ফেলেছি, আরও অনেকটা পাঠ রয়েছে, তোমরা বুঝতে শুরু করো এবং একই সঙ্গে তোমরা ফোন করতেও থাকো। কাবির ম্যাডাম, আচ্ছা, আমাদের মাইটোসিস কোষ বিভাজনের আর একটুখানি পোর্শন বাকি আছে, যেটা ধরো উদ্ভিদ আর প্রাণী কোষের মাইটোসিস পার্থক্য। পড়াতে যাওয়ার সময় সময় তোমরা বুঝতে পেরে গেছো যে কী ধরনের উদ্ভিদ কোষে কী ধরনের বিভাজন পদ্ধতি আর প্রাণী কোষের বিভাজন পদ্ধতি কীরকম। আচ্ছা, ধরো যদি সাইটোকাইনেসিস, আমরা দুখানা জিনিস নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে বেমতন্তু আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। বেমতন্তু হচ্ছে উদ্ভিদ কোষে কোষপ্রাচীর থেকে গঠিত হয় এবং প্রাণী কোষের সেন্ট্রোজোমের অ্যাস্ট্রাল রশ্মি থেকে গঠিত হয়। যেহেতু অ্যাস্ট্রাল রশ্মি থেকে গঠিত হয়, তাই প্রাণী কোষের বেমকে বলে অ্যাস্ট্রাল বেম আর উদ্ভিদ কোষের বেমকে বলে অ্যানাস্ট্রাল বেম। আর উদ্ভিদ কোষের এই বেমতন্তুর গঠনটা সাইটোকাইনেসিস পর্যন্ত দেখা যায়, কিন্তু প্রাণী কোষের সাইটোকাইনেসিসের আগেই বিনষ্ট হয়ে যায়। আর সাইটোকাইনেসিসে ফ্র্যাগমোপ্লাস্ট আর সেল প্লেট গঠনের মাধ্যমে উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস হয়, আর প্রাণী কোষে সাইটোকাইনেসিস পদ্ধতির নাম হচ্ছে ফারোয়িং বা ক্লিভেজ। আর উদ্ভিদ কোষের বললাম কোষের কেন্দ্র থেকে পরিধির দিকে ঘটে, আর প্রাণী কোষের কিন্তু সাইটোকাইনেসিস পরিধি থেকে কেন্দ্রের দিকে ঘটে। আর ডিকটিওজোম, অনুনালিকা এবং জটিল শর্করা উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসে অংশগ্রহণ করে। অ্যাক্টিন, মায়োসিন প্রোটিনের ওই আন্তঃক্রিয়ায় যে সৃষ্ট সংকোচন বল হয়, সেই বলের প্রভাবে কিন্তু প্রাণী কোষের সাইটোকাইনেসিস ঘটে। আচ্ছা, মাইটোসিসের গুরুত্ব কি? বৃদ্ধি নাম্বার 1 হচ্ছে। ম্যাডাম, মাইটোসিসের গুরুত্ব বোঝার আগে একটা ফোন নিয়ে নি। আমাদের সঙ্গে একজন স্টুডেন্ট রয়েছে, প্রদীপ্তা, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। প্রদীপ্তা দত্ত। প্রদীপ্তা, বলো। হ্যাঁ ম্যাম, আমি প্রদীপ্তা দত্ত, হ্যাঁ, স্কুলের স্টুডেন্ট। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, অ্যামিবার দ্বিবিভাজন এবং হাইড্রার পরিবর্তন প্রক্রিয়ায় অযৌন জনন বর্ণনা করো। ঠিক আছে প্রদীপ্তা, তুমি শুনতে থাকো, আমরা আলোচনার মধ্যে নিশ্চয়ই চলে আসবে এটা। আচ্ছা, মাইটোসিসের গুরুত্ব হচ্ছে নাম্বার 1 বৃদ্ধি। এককোষী থেকে বহুকোষী জীব, সেটা তো তোমরা দেখেছো। বহুকোষী জীব মানে অনেকগুলো কোষ কিভাবে আসবে? এই মাইটোসিসের কোষ বিভাজনের মাধ্যমেই আসবে। তাহলে কোনো একটা জীবের গঠন, বৃদ্ধি সব কিছু কিন্তু এই মাইটোসিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়। নাম্বার 2 হচ্ছে কোষ প্রতিস্থাপন এবং ক্ষয়পূরণ। কোষ না প্রতিনিয়ত তার মৃত্যু ঘটে। এবার মৃত্যু ঘটলো, ধরো তার ক্ষয়পূরণ মানে সেটা কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তার আঘাতপ্রাপ্ত হলো, তাহলে কি সেই জায়গাটা সেরকমই থাকবে? তা কিন্তু নয়। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আশেপাশে যে কোষগুলো থাকে সে বিভাজিত হতে হতে সেই ক্ষয়পূরণ, সেই ক্ষতিগ্রস্ত জায়গাটাকে সে কভার করে দেয়। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে পুনরুৎপাদন। এই যে দেখো, একটা স্টারফিশের ছবি দেখাচ্ছি, সেটা হচ্ছে তোমার সমুদ্রের মধ্যে থাকে, ভীষণ একটা নরম তুলতুলে তার দেহ, তার জলের আঘাতে হোক, জলজ প্রাণীর আঘাতে হোক, তার বাহুটা হয়তো ছিঁড়ে বেরিয়ে গেল। তাই এরম করে করতে করতে তো সে মারাই যাবে, কিন্তু না, সে কিন্তু মারা যায় না। সে কি করে? তার বাহুটা আবার মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আবার পুনর্বিভাজিত করে সে কিন্তু তার নিজের আগের দেহে কিন্তু ফিরে যেতে পারে। নাম্বার 4 হচ্ছে প্রজনন। প্রজননেও কিন্তু মাইটোসিসের একটা বিশেষ ভূমিকা আছে। ধরো নিম্ন শ্রেণীর জীবদেহরা তারা জনন অঙ্গ যখন অযৌন জনন করে, তখন কিন্তু এই কোষ বিভাজনের মাধ্যমেই, এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেই কিন্তু তারা বংশবৃদ্ধি করে, তাদের ভ্রূণের বৃদ্ধি, ভ্রূণের পরিস্ফুটন হয়। এটা গেল মাইটোসিস। এবারে চলো আমরা মিওসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করি। মিওসিস নিয়ে প্রশ্নটা তাহলে করে ফেলি। একটা প্রশ্ন এসেছে, রিলেটেড প্রশ্ন। বিনয় বালিকা বিদ্যালয়ের স্টুডেন্ট সোনালী শিকদারের প্রশ্ন, মিওসিসের তাৎপর্য কি? আচ্ছা, আগে আমরা মিওসিসটা একটুখানি পড়ে নিই, তারপরে মিওসিসের তাৎপর্য অবশ্যই আসবো। এতক্ষণ তোমরা পড়লে দেহকোষের বিভাজন, যেটাকে আমরা মাইটোসিস বলবো। এবার বলবো মিওসিসের কোষ বিভাজন, যেটা জনন কোষের কোষ বিভাজন, তাকে আমরা বলবো মিওসিস কোষ বিভাজন। এখানে একটা ব্যাপার ঘটে। ধরো আমরা জানি যে মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46, তার দেহকোষের ক্রোমোজোম হচ্ছে 22 জোড়া, আর জনন কোষের ক্রোমোজোম হচ্ছে 1 জোড়া। এবার ডিপ্লয়েড ক্রোমোজোম হচ্ছে যেটা 22 জোড়া, সেখানে
ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা, আর জনন কোষে হচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা, যেটা ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যার একদম অর্ধেক। এরপরে এই অর্ধেকটা হচ্ছে কি করে? এই মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে হচ্ছে। তোমরা মিওসিস কোষ বিভাজনে দেখবে 2n মাতৃকোষ থেকে 2টো n হ্যাপ্লয়েড অপত্য কোষ তৈরি হয়। যেহেতু কোষ বিভাজন এখানে ক্রোমোজোম সংখ্যা কমে যাচ্ছে, একদম অর্ধেক হয়ে যাচ্ছে, তাই জন্য মিওসিসকে বলা হচ্ছে হ্রাস বিভাজন। এবারে মিওসিসের কিন্তু 2টো পার্ট আছে, একটা প্রথম পার্ট, একটা সেকেন্ড পার্ট। এবার দ্বিতীয় পার্টটাতে কি হয়, ওই যে হ্রাস বিভাজনে যখন অপত্য কোষ দুটো ক্রোমোজোম সংখ্যা হ্রাস হয়ে যেটা জন্ম নিল, সে আবার সমবিভাজন, ঠিক একদম মাইটোসিসের মতো সমবিভাজিত হয়ে আবার সে 4টে অপত্য কোষ তৈরি করলো। তাহলে মিওসিস কোষ বিভাজনে একটা মাতৃকোষ থেকে 4টে অপত্য কোষ তৈরি হয় এবং ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় বলে মিওসিস কোষ বিভাজনকে কিন্তু হ্রাস বিভাজন বলে। তাহলে মিওসিসের 2টো দশা, একটা হচ্ছে মিওসিস 1, একটা মিওসিস 2। তোমরা মাইটোসিসে যেমন পড়েছো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এখানেও তাই আছে, কিন্তু এখানে প্রোফেজ 1, মেটাফেজ 1 বলবো মিওসিস 1-এ, আর মিওসিস 2-তে বলবো প্রোফেজ 2, মেটাফেজ 2, এরকমভাবে। আচ্ছা, মিওসিস পড়তে গেলে আমাদের প্রোফেজ দশাটা একটু, যেহেতু এটা উন্নত প্রাণী দেহে, উন্নত উদ্ভিদ দেহে হয়, তাহলে এর পদ্ধতিটাও কিন্তু একটু জটিল, মাইটোসিসের থেকে জটিল। এখানে কি হয়, কিছু কিছু নতুন নতুন শব্দ যেগুলোর সাথে আমাদের পরিচিতি লাভ করতে হবে। সেটা হচ্ছে প্রোফেজ দশার কটা উপদশা আছে, সেই উপদশার মধ্যে এই ঘটনাগুলো ঘটে। সমসমস্ত ক্রোমোজোম, ওই যে ধরো কোষচক্র তোমরা পড়েছিলে, কোষচক্রের মধ্যে কোষচক্রের এস দশায় সিনথেটিক ফেজে প্রচুর ডিএনএ প্রতিলিপিকরণ হয়। ডিএনএ প্রতিলিপিকরণের সময় প্রত্যেকটা ক্রোমোজোম তার নিজস্ব জোড়া পায়, একটা পিতৃ ক্রোমোজোম এবং একটি মাতৃ ক্রোমোজোম। ধরে নাও এই দুটো ক্রোমোজোম, এবং এই ক্রোমোজোমের মধ্যে একটা পিতৃ ক্রোমোজোম এলো, একটা মাতৃ ক্রোমোজোম এলো, এবং সেটা এক জোড়া হলো। জোড়া বলতে কি করে কি বুঝবো? তার সেন্ট্রোমিয়ারের অবস্থান একরকম হবে, ক্রোমোজোমের বাহুর দৈর্ঘ্য আয়তনটা একরকম হবে, জিনের অবস্থান, জিনের বিন্যাস এই দুটো ক্রোমোজোমের একই রকম হবে। সেই জন্য তখন আমরা এই জোড়াটাকে বলবো সমসমস্ত ক্রোমোজোম। এই সমসমস্ত ক্রোমোজোম কিন্তু কোষের নিউক্লিয়াসের মধ্যে ঘুরে বেড়ায়। যখনই কোষ বিভাজন শুরু হবে তখন তারা কাছাকাছি চলে আসতে চেষ্টা করবে। এবার কাছাকাছি এসে ওই যে জোট বাঁধবে, তখন সেইটাকে বলা হচ্ছে সাইন্যাপসিস। এই জোট বাঁধা অংশ হলো, এবং যখন এই ক্রোমোজোমগুলো কি করবে, সেন্ট্রোমিয়ারের অঞ্চল ছেড়ে লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে 2টো করে ক্রোমাটিড গঠন করবে। এই যে ধরো 2টো করে ক্রোমাটিড গঠন করলো। এই যে ক্রোমাটিডগুলো যে গঠিত হলো, এই একটা ক্রোমাটিড হচ্ছে সিস্টার ক্রোমাটিড, এটাও হচ্ছে সিস্টার ক্রোমাটিড, একই রকম দেখতে, কিন্তু সিস্টার মানে বোন বোন। ধরো এরা দুজনে সিস্টার ক্রোমাটিড হলো, শুধু বোন হলে হবে না, আবার বন্ধু দরকার। কি করলে এরা কাছাকাছি এসে এই যে একটা লাল আর একটা নীল, এরা কিন্তু নন সিস্টার ক্রোমাটিড হয়ে গেল। তাহলে এই যে নন সিস্টার ক্রোমাটিড হলো এবং কাছাকাছি এলো, এদেরকে বলা হচ্ছে টেট্রাড। আর একটা করে থাকতে যখন 2টো করে তৈরি হচ্ছে ক্রোমাটিড, সেটা হচ্ছে বাইভ্যালেন্ট। তার মানে কতগুলো তোমরা এখানে টার্মটা পেলে, একটা সমসমস্ত ক্রোমোজোম, সাইন্যাপসিস, বাইভ্যালেন্ট, টেট্রাড, এই 4খানা আমরা এখন অবধি পেলাম। আচ্ছা, এবারে কি করছে, তারা যে শুধু শুধু কাছে এসেছে তা তো নয়, নিশ্চয়ই একটা কোনো উদ্দেশ্য আছে। সেটা কি করছে, তোমরা যখন টিফিন বেলায় টিফিন ভাগ করে খাও, এও তখন বললো ক্রোমাটিড, এই লাল ক্রোমাটিড বললো নীলকে আমি কিছুটা অংশ দিই, নীল ক্রোমাটিড বললো আমি তাহলে লালকে কিছুটা অংশ দিই। এই যে ক্রোমোজোমের আদান প্রদান শুরু হলো, মানে জিনের পুনঃসংযুক্তিকরণ শুরু হলো। এই জিনিসটাকে বলা হচ্ছে, দেখো এই যে এক্স আকারের মতো যখন এটা জয়েন করছে, এক্স আকারের মতো দেখতে হচ্ছে, এই অংশটাকে বলা হচ্ছে কায়াজমা। এরপর যখন জিনের আদান প্রদান হলো, পুনঃসংযুক্তিকরণ হলো, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। দেখো এখানে লালের সাথে নীল চলে এসেছে, নীলের সাথে লাল চলে এসেছে, লালের সাথে নীল চলে এসেছে, ঠিক এইভাবে পদ্ধতিটাকে বলে ক্রসিং ওভার। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এরপর জননের ফার্স্ট পার্টে পড়াশোনা করব, ম্যাডামরা বোঝাবেন অবশ্যই। আরও একটা বিরতির সময় হচ্ছে, বিরতি নিচ্ছি, বিরতির পরে এক্ষুনি ফিরে আসছি, তোমরা কোথাও যাবে না, সঙ্গে থাকো। দেখছেন বাংলা শিক্ষা ক্লাসরুম 2022। আজকে জীবন বিজ্ঞান নিয়ে পড়াশোনা হচ্ছে, ম্যাডামরা উপস্থিত রয়েছেন। আমরা এবার জননের ফার্স্ট পার্টটা পড়বো। যখন জনন শুরু করছি ম্যাডাম, লিপিকা ম্যাডাম, আমরা একটা এই সংক্রান্ত প্রশ্নটা নিয়ে নিই। মিওসিস শেষ হয়নি, মিওসিস শেষ করবো আমরা। আচ্ছা, তাহলে মিওসিস শেষ করে নিয়ে আমরা জননের প্রসঙ্গে ঢুকে যাবো। হ্যাঁ, মিওসিস। আচ্ছা, যেটা পড়াচ্ছিলাম, এবারে সমসমস্ত ক্রোমোজোম হলো, দেখো স্লাইডে একটা দেখা যাচ্ছে সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, সেটাও একটু দেখে নাও। হলুদ আর লাল দেখো, পাশাপাশি 2টো হলুদ আর লাল কিন্তু নন সিস্টার ক্রোমাটিড, 2টো আলাদা হলুদ, 2টো আলাদা লাল কিন্তু সিস্টার ক্রোমাটিড। আচ্ছা, এই যে ক্রসিং ওভার বললাম, এখানে একটা স্লাইডে দেখো একটা লাল আর নীলের কীরকমভাবে তার অংশটা এদিক ওদিক হয়ে যাচ্ছে।
আচ্ছা, এরপরে তোমাদের যেটা পড়তে হবে সমসমস্ত ক্রোমোজোমের পৃথকীকরণ। এই যে প্রোফেজ দশাগুলো বললাম, এই মিওসিসের প্রথম যে দশাগুলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এরপরে অ্যানাফেজ দশায় যেমন তোমরা মাইটোসিসে দেখেছো ক্রোমোজোমগুলো আলাদা হয়ে যাচ্ছে, ঠিক প্রথম মিওসিস দশাতে কিন্তু ওই যে ডিপ্লয়েড কোষগুলো থেকে দুটো হ্যাপ্লয়েড কোষ, অপত্য কোষ তৈরি হবে, সেখানে সমসমস্ত ক্রোমোজোমটা আলাদা হয়ে যাবে। এবার তারপরে কিন্তু যখন ওই সমসমস্ত ক্রোমোজোম আলাদা হয়ে দুটো অপত্য কোষ তৈরি হবে, তারপর সমবিভাজন হয়ে যখন 4টে অপত্য কোষ তৈরি হবে, তখন কিন্তু ক্রোমাটিডের পৃথকীকরণ, এবং ক্রোমাটিড যখন আলাদা হয়ে গেল, এই যে ক্রোমাটিডগুলো যেটা বলেছিলাম, এই ক্রোমাটিডগুলো তখন আলাদা হয়ে যাবে। এই আলাদা হয়ে যাওয়া মানে সে কিন্তু আর তখন ক্রোমাটিডে থাকবে না, তার নিজস্ব একটা সেন্ট্রোমিয়ার পাবে এবং সে ক্রোমোজোমে পরিণত হবে। আর এই যে ক্রোমোজোম সংখ্যার হ্রাস মানে ওই 2n, মানে ধরো 4টে যদি আমি ক্রোমোজোম সংখ্যা নিয়ে আমি শুরু করেছিলাম, শেষ পর্যন্ত কিন্তু এসে দুটো করে ক্রোমোজোম নিয়ে আমাদের একটা করে অপত্য কোষ তৈরি হবে, জাস্ট হাফ হয়ে গেল। এই হাফ হয়ে যাওয়াটাই হচ্ছে ক্রোমোজোম সংখ্যার হ্রাস, ওই জন্যই মিওসিসকে কিন্তু হ্রাস বিভাজন বলা হয়। আচ্ছা, এই রিলেটেড একটা প্রশ্ন আমাদেরকে দুজন স্টুডেন্ট করেছে। একটা তো যেটা ম্যাডাম বোঝাচ্ছিলেন মিওসিসের কোষ বিভাজনের গুরুত্ব এবং জননের গুরুত্ব জানতে চাইছে, জননটা আমরা পরে আলোচনা করছি। বিপাশার একটা প্রশ্ন ছিল, এবং একই সঙ্গে রাজ দত্ত আরও একজন স্টুডেন্ট ফোন করেছিল, তার প্রশ্ন এই যে হ্রাস বিভাজন বলতে কি বোঝো, যেটা এক্ষুনি কাবেরী ম্যাডাম বুঝিয়ে দিয়েছেন। আবার গুরুত্বের সময়ও আসবো হ্রাস বিভাজনটা। আচ্ছা, মিওসিস এই যে পুরো ব্যাপারটা একটু জটিল, তো সেটা আর একটুখানি আরেকবার সাম আপ করে নিই। দেখো, পিতৃ মাতৃ ক্রোমোজোমের সমন্বয় একটা কালো আর সাদা দিয়ে বোঝানো হচ্ছে, সেটা সিস্টার ক্রোমাটিড তৈরি করলেও সেন্ট্রোমিয়ারের জায়গা কিন্তু এক হয়ে আছে, আলাদা হয়নি, সেটাকে টেট্রার গঠন বলা হচ্ছে। সেটা তারপরে নন সিস্টার ক্রোমাটিড দুটোর মধ্যে খণ্ড বিনিময় বা ক্রসিং ওভার হলো, দেখো কালোর মধ্যে সাদা চলে গেছে, সাদার মধ্যে কালো চলে গেছে। এরপরে কায়াজমা গঠন হলে, যেটা বললাম ইংরাজি এক্স অক্ষরের মতো দেখতে হয়, সেটা প্রোফেজ 1-এ চলে গেল। মেটাফেজ 1-এ কিন্তু মেটাফেজ প্লেট, যেটা মাইটোসিসেও তোমরা দেখেছো, সেরকম মানে একদম বিষুব অঞ্চলে মেটাফেজ প্লেট তৈরি করলো, যেখানে ক্রোমোজোমগুলো পরপর আমরা কাউন্টও করতে পারি, গুনতে পারি। আর অ্যানাফেজ 1-এ কি হচ্ছে, সমস্ত ক্রোমোজোম হিসেবে কিন্তু আলাদা হচ্ছে। আর টেলোফেজ দশায় দেখো, দুটো নিয়ে শুরু করেছিলাম, দুটো থেকে দুটো নিয়ে শুরু করেছিলাম, টেলোফেজ দশায় কিন্তু একটা করে ক্রোমোজোম এলো, যেটা মধ্যখানে সেন্ট্রোমিয়ার দিয়ে কিন্তু যুক্ত করা রয়েছে। আর বিভাজন 2-তে কি হবে, এই যে ক্রোমোজোমগুলো তখন আলাদা হয়ে ক্রোমাটিড গঠন করবে, এবং ক্রোমাটিডগুলো নিজস্ব একটা করে সেন্ট্রোমিয়ার পাবে, যার জন্য একটা একটা করে ক্রোমোজোম তৈরি করবে। তাহলে দুটো থেকে আমাদের কিন্তু একটা একটা করে ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ তৈরি হলো। একেই আমরা হ্রাস বিভাজন বলছি, যেহেতু ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে গেল। এরপরে চলো মিওসিসের তাৎপর্য। এই যে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, তার মানে প্রত্যেকটা প্রজাতির কিন্তু একটা নির্দিষ্ট ক্রোমোজোম সংখ্যা থাকে। মানুষের ক্রোমোজোম সংখ্যা 46, এটা কিন্তু বেড়ে গেলে বা কমে গেলে মানুষ কিন্তু আর মানুষ থাকবে না। তাহলে প্রত্যেকটা ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখতে গেলে মিওসিস কোষ বিভাজন দরকারি, কারণ 2n থেকে যদি 2nই হতে পারে। মিওসিস কোষ বিভাজনে পিতৃকোষ এবং মাতৃকোষের পিতৃগ্যামেট এবং মাতৃগ্যামেটের যে মিলন হয়, সেখানে যদি n+n এর মিলন না হয়, যদি 2n+2n এর মিলন হতো, তাহলে গুণিতক হারে কিন্তু ক্রোমোজোম সংখ্যা বাড়তে থাকতো। তাহলে কিন্তু প্রজাতিকে প্রজাতি হিসাবে সেই নির্দিষ্ট প্রজাতিতে কিন্তু আমরা রাখতে পারতাম না। সেই জন্যই মিওসিস দরকার, যে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে হবে। আর এই যে ধরো ক্রোমোজোমগুলোর মধ্যে এই যে ক্রসিং ওভারের ফলে যে জিনের বিনিময় হয়, পুনঃসংযুক্তিকরণ হয়, তাতেই কিন্তু নতুন বৈশিষ্ট্য উদ্ভব হয়। এই নতুন বৈশিষ্ট্য উদ্ভব হওয়াটাই কিন্তু প্রকরণ বলে। আর প্রকরণই কিন্তু অভিব্যক্তি বা নতুন প্রজাতি উদ্ভব করতে কিন্তু সাহায্য করে। আচ্ছা, এই যে পিতৃগ্যামেট বললাম, মাতৃগ্যামেট বললাম, এটা উৎপন্ন করতে তো তোমরা এখন এতক্ষণে বুঝেই গেছো যে মিওসিস কোষ বিভাজন যথেষ্ট পরিমাণে দরকার। আর জনুক্রম হচ্ছে ফার্ন জাতীয় একটা উদ্ভিদ আছে, যাদের ডিপ্লয়েড জনু এবং হ্যাপ্লয়েড জনু পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে ডিপ্লয়েড জনু থেকে যখন হ্যাপ্লয়েড জনু আসবে, তখন এই মিওসিস কোষ বিভাজন দরকার। এই জন্য জনুক্রম এই পদ্ধতিতে ফার্ন জাতীয় উদ্ভিদ, ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদরা তাদের জননক্রিয়া সম্পন্ন করে। আচ্ছা, এটাই হলো মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব, যেটা বিপাশার প্রশ্ন ছিল। বিপাশা, আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার আমরা জননে চলে যেতে পারি। মিওসিসের একটা আচ্ছা স্টুডেন্টরা, চলো এবার আমরা দেখে নিই। তোমরা মাইটোসিস জেনে গেলে, মিওসিস জেনে গেলে, এবার তোমরা নিজেরাই বুঝতে পারছো যে মাইটোসিস মিওসিসে কিছু পার্থক্য, মৌলিক পার্থক্য রয়েছে। প্রথমে আমরা বলি, প্রথমেই দেখো কোথায় হয়, লোকেশন ওয়াইজ কিন্তু একটা পার্থক্য রয়েছে, কোথায় ঘটনাটা ঘটে। মাইটোসিস কোষ বিভাজন দেহ মাতৃকোষে হয়, মিওসিস কোষ বিভাজন জনন মাতৃকোষ বা রেণু মাতৃকোষে হয়। কোষ বিভাজনের প্রকৃতি কেমন হবে, মাইটোসিসে আমরা দেখেছি যে কটা সমসংখ্যক ক্রোমোজোমযুক্ত অপত্য, অর্থাৎ সমবিভাজন, কিন্তু মিওসিসে ক্রোমোজোম সংখ্যা কমে যাচ্ছে, অর্থাৎ মিওসিস হচ্ছে হ্রাসকরণ বিভাজন।
আচ্ছা, কতগুলো অপত্য কোষ তৈরি হয়? মাইটোসিসে 2টো অপত্য কোষ তৈরি হয়, মিওসিসে 4টে অপত্য কোষ তৈরি হয়। মাইটোসিস কি করে? দেহের সামগ্রিক বৃদ্ধি ক্ষয়পূরণে সাহায্য করে, আর মিওসিসে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে সাহায্য করে মিওসিস। আর মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়, মিওসিস কোষ বিভাজনে কিন্তু নিউক্লিয়াস সাইটোপ্লাজম 2বার বিভাজিত হয়ে 4টে অপত্য কোষ তৈরি করে। তাহলে এগুলো হচ্ছে মৌলিক পার্থক্য। এবার আমি তোমাদেরকে জনন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিই। জনন হচ্ছে আচ্ছা, জননের প্রবেশ করার আগে একটা ফোন নিয়ে রিক ঘোষ স্টুডেন্ট আমাদেরকে ফোন করেছে। রিক, বলো। মিওসিস, কোষ বিভাজন, যৌন জনন ও অভিব্যক্তি কিভাবে পরস্পর সম্পর্কিত তা বর্ণনা করো। আচ্ছা রিক, তুমি শুনতে থাকো, ম্যাডামরা তোমার উত্তর দিয়ে দেবেন। আচ্ছা, জনন একটা গুরুত্বপূর্ণ জৈবনিক প্রক্রিয়া। জনন কাকে বলবো? জনন হচ্ছে যে প্রক্রিয়াতে একটা জীব, সে উদ্ভিদ হোক, প্রাণী হোক, এককোষী হোক, বহুকোষী হোক, যেভাবে তার অপত্য তৈরি করে, তার বংশধর তৈরি করে, সেই প্রক্রিয়াটাকেই জনন বলা হয়। জনন কিন্তু পুষ্টি, সংবহন, রেচনের মতো এতটা মানে অত্যাবশ্যকীয় প্রক্রিয়া না হলেও খুব গুরুত্বপূর্ণ, কারণ জনন কি কি কাজে সাহায্য করে সেটা দেখলেই আমরা বুঝতে পারবো যে জনন প্রক্রিয়াটা এত গুরুত্বপূর্ণ কেন। প্রথমে দেখো, জনন সংখ্যা বৃদ্ধি ঘটায়। সংখ্যা বৃদ্ধি ঘটায় প্রত্যেকটা জীব নানান রকম তার জার্নি অফ লাইফ যেটাকে বলে, জীবন কালে অনেক রকম বিপদের সম্মুখীন হয়। নিম্ন শ্রেণীর প্রাণীরা, উদ্ভিদরা বেশি হয়, উন্নতরা কম হয়, কিন্তু হয়। এবার এতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কিন্তু জীব সংখ্যা বৃদ্ধি করে, এবং এই সংখ্যা বৃদ্ধি করার জন্য জনন একমাত্র প্রক্রিয়া যাতে জীবটার অস্তিত্ব পৃথিবীতে থেকে যায়। এটার জন্য তোমাদের একটা জননের গুরুত্ব সেই সংক্রান্ত একটা প্রশ্ন রয়েছে। আমি প্রশ্নটা একবার স্ক্রিনে দেখিয়ে দিই এবং তারপর ম্যাডাম তোমাদেরকে অবশ্যই এই বিষয় নিয়ে বোঝাবেন, স্লাইডের মাধ্যমে বোঝাবেন। প্রশ্ন পাঠিয়েছে কোয়েল সাহা, রামজয়শীল শিশু পাঠশালা থেকে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছে কোয়েলের প্রশ্ন হচ্ছে জননের প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো। ম্যাডাম অলরেডি সেটা বোঝাতে শুরু করে দিয়েছেন। হ্যাঁ কোয়েল, তুমি শুনতে থাকো, আমি সেটাই আলোচনা করছি। এবার জননে তাহলে প্রথমে সংখ্যা বৃদ্ধি, অস্তিত্ব রক্ষা একটা গেল, এটা তোমরা একটা স্লাইড দেখবে। আচ্ছা, তারপরে আমরা বলছি জননে বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা হয়। আমাদের পৃথিবীতে জড়বস্তু ছাড়া জীবেদের মধ্যে, জড় জীব ওতপ্রোতভাবে জড়িত, জীবেদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে, খাদ্য সম্পর্ক, মানে একটা শক্তি ট্রান্সফরমেশন হয়। এই যে খাদ্য সম্পর্কটাকে আমরা বাস্তুতান্ত্রিক ভারসাম্য বলি। এই ভারসাম্যটা কিন্তু জনন না হলে রক্ষিত হবে না। জননে যদি জীবের সংখ্যা বৃদ্ধি না ঘটে, নেক্সট স্লাইডটা, জীবের সংখ্যা বৃদ্ধি হলে পরে আমরা জননে ইয়েটা বুঝবো যে সংখ্যাটা বাড়ছে, অর্থাৎ জীব জীর্ণ হয়ে মরে গেলেও সেটা কিন্তু নিজের অস্তিত্বটা টিকিয়ে রাখলে বস্তুতন্ত্রে ভারসাম্য রক্ষা করছে। আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, যে একটা বনে ধরো গাছপালা আছে, হরিণ আছে, বাঘ আছে। এবার কোনো কারণে হরিণের মধ্যে জননটা বন্ধ হয়ে গেল। এবার কিছু হরিণকে বাঘ খেয়ে ফেলেছে, কিছু হরিণ বৃদ্ধ হয়ে মারা গেছে। তাহলে এবার বনটা কিন্তু হরিণ শূন্য হয়ে গেল। তাহলে বাঘ কোথায় খাবার পাবে? তাহলে ওখানে কিন্তু খাদ্য সম্পর্ক নষ্ট হয়ে গেল। আবার যদি ঠিক উল্টোটা ঘটে, অর্থাৎ সব বাঘ মরে গেছে, হরিণকে খাবার কেউ নেই, তাহলে হরিণ যেমন বৃদ্ধ, সংখ্যা বাড়ছে, হরিণ যেমন বৃদ্ধ হয়ে 2-1টা মরছে, কিন্তু সংখ্যা তো বেড়েই যাচ্ছে। তাহলে এবার কিন্তু গাছপালা শেষ হয়ে যাবে। তাহলে এখানেও কিন্তু বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষিত হচ্ছে জননের দ্বারা। আচ্ছা, জননের ফলে যখন যৌন জনন হয় সেক্ষেত্রে মিওসিস হবে এবং ক্রসিং ওভার হবে। ক্রসিং ওভার হলেই আমরা দেখছি প্রকরণ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব আসছে, এবং এর ফলে জীব কিন্তু বিবর্তিত হচ্ছে, অর্থাৎ নতুন জীব সৃষ্টি হচ্ছে। আর একটা বৈশিষ্ট্য জননের, যে বংশের ধারাবাহিকতা বলে। এই যে বংশগত বৈশিষ্ট্য আমরা বলি, শালিক পাখির ছানা শালিক পাখি হবে, আম গাছের চারা আম গাছ হবে। এই যে বংশের ধারাবাহিকতা, একটা জীবের বিশেষ কিছু বৈশিষ্ট্য, সেগুলো যে তার পরবর্তী প্রজন্মে যাচ্ছে, এটাও জননের মাধ্যমেই যাচ্ছে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে জনন কতভাবে হতে পারে? জনন মূলত দুভাবে হয়। একটা হচ্ছে অযৌন জনন বা আসেক্সুয়াল রিপ্রোডাকশন, একটা যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। অযৌন জনন হচ্ছে যখন একটা মাত্র জীব তার কোনো দেহাংশ, ডাল, পাতা, রেণু ইত্যাদি দিয়ে নতুন অপত্য তৈরি করে, তাকে অযৌন জনন বলা হয়।
অযৌন জননের যেমন ধরো আমরা সবাই জানি গোলাপ গাছ বা জবা গাছের ডাল পুঁতলেই নতুন গাছ হয়, তাহলে দেখো একটা অঙ্গ থেকেই আবার নতুন জীব তৈরি হয়ে গেল। আবার ফার্নের রেণু দিয়ে নতুন ফার্ন গাছ তৈরি হলো। অযৌন জননের একটা সুবিধে হচ্ছে যেহেতু একটা জীবের দরকার হয় এবং ডালপালা পাতা ইত্যাদি থেকে নতুন জীব তৈরি হয়, তার ফলে জনন খুব নিশ্চয়তাটা খুব বেশি থাকে। খুব কম সময়ের মধ্যে অযৌন জনন হয়, খুব কম স্পেসে, খুব কম জায়গাতে অযৌন জনন হতে পারে। কিন্তু এর একটা অসুবিধের দিক হচ্ছে অযৌন জননে যেহেতু মিওসিস বা ক্রসিং ওভার হয় না, তার ফলে প্রকরণ তৈরি হয় না, ফলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব কিন্তু তৈরি হতে পারে না। এবং এই জীব একই বৈশিষ্ট্য সম্পন্ন জীব প্রকৃতিতে খাপ খাইয়ে নিতে নিতে একসময় কিন্তু তারা ফেল করে, অর্থাৎ তাদের অভিযোজন ক্ষমতাটা কিন্তু ততটা থাকে না। যৌন জনন আমরা কাকে বলবো? যখন দুটো জনন কোষ, একটা পুং গ্যামেট এবং একটা স্ত্রী গ্যামেট মিলিত হয়ে নতুন অপত্য জীব তৈরি করে, তখন তাকে যৌন জনন বলা হয়। এবার যৌন জনন প্রক্রিয়া যেমন পরাগরেণু, আম গাছের পরাগরেণু ডিম্বাশয়ের ডিম্বকের সাথে মিলিত হয়ে আমের বীজ তৈরি করলো, ওই বীজ থেকে নতুন আম গাছ জন্মাবে। এবার এর আগে কিন্তু এই যৌন জননের আগে কিন্তু মিওসিস হয়েছে। যাই হোক, যৌন জননের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে যৌন জনন যেহেতু দুটো জীব দরকার, দুটো জীবই পরিণত হতে হবে, দুটো গ্যামেটই পরিণত হতে হবে, সুতরাং জননের নিশ্চয়তাটা কমে যায়। জননে দুটো জীব দরকার, তাতে পরিণত জীব দরকার, এর জন্য সময়ও বেশি লাগে। কিন্তু যৌন জননের একটা সুবিধে আছে, যেহেতু মিওসিস হয়, ক্রসিং ওভার হয় এবং প্রকরণ সৃষ্টি হয়, তাহলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব কিন্তু উৎপন্ন হয়। অপত্য জীব হুবহু জনিত্র জীবের মতো হয় না, এবং এই নতুন বৈশিষ্ট্যগুলো কিন্তু ওকে পৃথিবীতে, প্রকৃতিতে বেঁচে থাকতে বা খাপ খাইয়ে নিতে সাহায্য করে। এবার আমরা যৌন আর অযৌন জননের পার্থক্যটা বলে নিই। আচ্ছা, পার্থক্যতে যাব, আমাদের একটা বিরতি নিতে হবে এবং পার্থক্যের সঙ্গে সঙ্গে অযৌন জনন এই সম্পর্কেও আরও আমরা বুঝবো, কাবেরী ম্যাডামের সঙ্গে বুঝবো। একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, তোমরা কোথাও যাবে না, সঙ্গে থাকো। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা শিক্ষা ক্লাসরুম 2022। আজকে আমরা জীবন বিজ্ঞান পড়ছি এবং বিরতিতে যাওয়ার আগে আমি লিপিকা ম্যাডামকে থামিয়েছিলাম যৌন জনন এবং অযৌন জননের মধ্যে পার্থক্যটা বুঝতে বলার জন্য। আচ্ছা, অযৌন যৌন জননের কতগুলো পার্থক্য, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু খুব আসে। প্রথমে হচ্ছে জনিত্র জীবের সংখ্যা। আমরা দেখছি অযৌন জননে একটাই জনিত্র জীব দরকার হচ্ছে, একটা গোলাপ গাছ থাকলেই তার ডাল থেকে নতুন গোলাপ গাছ হবে। যৌন জননে কিন্তু পরাগরেণু আর ডিম্বাণু মানে দুটো জনিত্র জীবের দরকার হচ্ছে। যৌন জননে গ্যামেট উৎপাদনের দরকার আছে, অবশ্যই গ্যামেট তৈরি হতে হবে, অযৌন জননে গ্যামেট উৎপাদনের দরকার হয় না। আচ্ছা, তারপরে কোষ বিভাজন কি ধরনের হবে? অযৌন জননের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনের দ্বারাই অযৌন জনন হবে, কিন্তু যৌন জননের ক্ষেত্রে কিন্তু মিওসিস কোষ বিভাজন অত্যাবশ্যকীয়। আচ্ছা, তারপর হচ্ছে প্রকরণ সৃষ্টি। অযৌন জননে যেহেতু একই জীব থেকে নতুন অপত্য তৈরি হচ্ছে, সেই জন্য প্রকরণ আসে না, প্রকরণ সৃষ্টি হয় না। যৌন জননের আগে যেহেতু মিওসিস হয়, সুতরাং প্রকরণ সৃষ্টি হয়। আর অযৌন জননের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অপত্যের অভিযোজন ক্ষমতাটা কম হয়। ওই যে প্রকরণ হয় না বলে অপত্যের অভিযোজন ক্ষমতা কম হয়, কিন্তু যৌন জননে প্রকরণ সৃষ্টি হওয়ার জন্য অপত্যের কিন্তু অভিযোজন ক্ষমতা বেশি থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি ম্যাডামের কাছে চলে যাব। কাবেরী ম্যাডাম, আপনি যদি অযৌন জননটা একটু বুঝিয়ে দেন এবং সেই রিলেটেড একটা প্রশ্ন নিয়ে নিই, তাহলে একসঙ্গে তাহলে বুঝতে সুবিধা হবে। একটা প্রশ্ন আমরা পেয়েছি সায়নিকা ঠাকুর, ইস্পাতনগরী মেঘনাথ সাহা মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্ট, পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকে প্রশ্ন এটা। উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের 5টি পদ্ধতি বর্ণনা করো। সায়নিকার প্রশ্ন নিয়েই আমি তাহলে জীবের অযৌন জনন পদ্ধতি এই আলোচনাটা শুরু করি। দেখো, গ্যামেট উৎপাদন ছাড়া যখন দেহকোষ বিভাজিত হয়ে নতুন অপত্য জীব তৈরি করে, সেটাকেই আমরা বলবো অযৌন জনন। এবার অযৌন জনন কিন্তু কত রকমের হয় দেখে নাও। 5 রকমের হয়: বিভাজন, কোরকোদ্গম, খণ্ডীভবন, রেণু উৎপাদন, পুনরুৎপাদন। বিভাজন আবার 2 রকমের হয়: দ্বিবিভাজন এবং বহু বিভাজন। আমরা যদি এবার উদাহরণ নিয়ে আলোচনা করি, দ্বিবিভাজন হচ্ছে, প্রথমে দেখো, দ্বিবিভাজন মানে বুঝতেই পারছো, একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হবে। খুব নিম্ন শ্রেণীর প্রাণী অ্যামিবার দেহে কিন্তু এই
বিভাজন পদ্ধতিটা দেখা যায়। ধরো অ্যামিবার তো কোনো রকম স্ট্রাকচার থাকে না, তার সিউডোপোডিয়া ক্ষণপথ থাকে। এবার অ্যামিবা যখন বিভাজিত হবে তখন কিন্তু গোলাকৃতি আকার ধারণ করে। এই গোলাকৃতি আকার ধারণ করার সময় তার নিজের কোষ প্রাচীরটা বাইরে থেকে ভেতরের দিকে যেতে থাকে এবং দুটো আলাদা কোষ তৈরি করে। এইভাবে অ্যামিবা কিন্তু দুটো আলাদা বিভাজন পদ্ধতিতে, দ্বিবিভাজন পদ্ধতিতে একটা থেকে দুটো কোষ তৈরি করে। আর বহু বিভাজন পদ্ধতি, তোমরা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের কথা শুনেছো, নাম শুনেছো। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ম্যালেরিয়া রোগ তৈরি করে। সে মশার মুখের লালার কাছে থাকে এবং যখনই সেটা মানুষের রক্তে গিয়ে সেটা মেশে তো প্রচণ্ড পরিমাণে প্রচুর কোষ বিভাজিত হয়ে সারা মানুষের দেহে সেটা ছড়িয়ে যায় এবং ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। তাহলে প্লাজমোডিয়ামের একটা উদাহরণ পেলাম বহু বিভাজন, আর অ্যামিবার উদাহরণ হচ্ছে দ্বিবিভাজন। প্রদীপ্তার একটা কোশ্চেন ছিল অ্যামিবা কিভাবে অযৌন জনন প্রক্রিয়া সম্পন্ন করে। আচ্ছা, এরপরে দেখো স্লাইডেও রয়েছে, দেখো দ্বিবিভাজন প্লাজমোডিয়াম আর বহু বিভাজন। দ্বিবিভাজন হচ্ছে অ্যামিবার, বহু বিভাজন হচ্ছে প্লাজমোডিয়ামের। এরপরেরটা হচ্ছে কোরকোদ্গম। কোরকোদ্গম হচ্ছে ইস্ট, ধরো এক জাতীয় ছত্রাক, তার ইস্টের দেহের মধ্যে কোরক বা বার্ড উৎপন্ন হয়। তার মানে এই যে এটাও কিন্তু এককোষী। এবার এইখান থেকে বার্ড বা কোরক উৎপন্ন হয় যেটার মধ্যে ইস্টেরই সমস্ত গুণ থাকবে। এবার অনুকূল পরিবেশে এই কোরক বা বার্ডটা তার মাতৃকোষ থেকে চলে গিয়ে নতুন অপত্যকোষ তৈরি করে। হাইড্রার দেহ ঠিক এরকমই যৌনজনন, এই অযৌন জনন দেখতে পাওয়া যায়। স্লাইডে দেখো হাইড্রার মধ্যে ঠিক একটা শিশু হাইড্রা তৈরি হয়, যেখানে সেটা দেখতে একদম হাইড্রার মতোই। প্রতিকূল পরিবেশে সেই হাইড্রা থেকে ওই শিশু উদ্ভিদটা বাদ হয়ে, সেই শিশু প্রাণীটা বাদ হয়ে তার নতুন অপত্যকোষ তৈরি করে। এর পরেরটা হচ্ছে খণ্ডীভবন বা স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা কিন্তু খুব সূক্ষ্ম শৈবাল, যেটা পাথরের ইটের গায়ে গায়ে থাকে, পাথরের গায়ে গায়ে থাকে। এবং এই খণ্ডীভবন যখন হয়, স্পাইরোগাইরা দেখো জলের আঘাতে বা জলজ প্রাণীর আঘাতে ছিঁড়ে গেল। এবার ছিঁড়ে যাওয়া মানে কিন্তু তার মৃত্যু হলো না, সে আবার নতুনভাবে কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু সে আবার তার নতুন স্পাইরোগাইরা তৈরি করতে পারলো। রেণু উৎপাদন হচ্ছে স্পোরেঞ্জিওস্পোর, যদি আমি বলি একটা থলি যার মধ্যে প্রচুর রেণু উৎপন্ন হয়, মস, ফার্ন এইসব উদ্ভিদে দেখতে পাওয়া যায়। এবং স্পোরেঞ্জিওস্পোরটা যখন বিদীর্ণ হয়ে যায় তখন ওই রেণুগুলো ভেতর থেকে বাইরে বেরিয়ে গিয়ে আবার নতুন মস, ফার্ন তৈরি করে। আর হচ্ছে খণ্ডীভবন। পরেরটা হচ্ছে প্ল্যানেরিয়া, আরেকটা হচ্ছে প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়াতে কি দেখা যায়, প্ল্যানেরিয়ারও দেহটা কিন্তু পুরো বিচ্ছিন্ন। যদি তুমি মাথা থেকে কাটো, তুমি যদি ধর থেকে কাটো বা লেজ থেকে কাটো, সেটা বিচ্ছিন্ন হয়ে গিয়ে কিন্তু আবার নতুন প্ল্যানেরিয়া তৈরি করে। এবার এই যে 5টা ভাগ দেখালাম, এটাই হচ্ছে অযৌন জননের 5টা ভাগ, যেখানে গ্যামেট উৎপাদন ছাড়াই কিন্তু নতুন অপত্যকোষ তৈরি করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের সময় যেহেতু ভীষণ সংক্ষিপ্ত, এবার অ্যাসাইনমেন্টের পালা। পরপর অ্যাসাইনমেন্টগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো, শুনে নিতে পারো কিংবা ভিডিও করে নিতে পারো। এবার চোখ রাখো তোমরা স্ক্রিনে, এক এক করে অ্যাসাইনমেন্টগুলো বলছি। প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমাদের ক্যারিওকাইনেসিস বলতে কি বোঝো। এবার সেকেন্ড অ্যাসাইনমেন্টের দিকে নজর রাখি, অ্যানাফেজিও চলন ও ইন্টারজোনাল তন্তু বলতে কি বোঝো। এটা হলো তোমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট। থার্ড অ্যাসাইনমেন্টের দিকে নজর রাখি এবার, উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে দুটি পার্থক্য লেখো। লিখে নিয়েছো আশা করি। এবার 4 নম্বরে চলে যাব। 4 নম্বর অ্যাসাইনমেন্ট হচ্ছে সমসংস্থ ক্রোমোজোমের পৃথকীকরণ বলতে কি বোঝো। 5 নম্বর অ্যাসাইনমেন্টের দিকে এবার নজর রাখি, নিম্নলিখিত বিষয়ে অযৌন ও যৌন জননের পার্থক্য নিরূপণ করো। যৌনৃত্তি জীবের সংখ্যা, গ্যামেট উৎপাদন, প্রকরণ, সৃষ্টি। দেখে নাও তোমরা একবার প্রশ্নটা। এবার 6 নম্বর এবং লাস্ট অ্যাসাইনমেন্ট তোমাদের জন্য, পুনরুৎপাদন বলতে কি বোঝো, কোন প্রাণীর দেহে দেখতে পাওয়া যায়। এটা 6 ও লাস্ট অ্যাসাইনমেন্ট তোমাদের জন্য। আর এরই সঙ্গে তোমাদেরকে নেক্সট ক্লাস কবে সেটা বলে দিই। তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে 3 তারিখে, তোমাদের বৃহস্পতিবার ক্লাস হবে। পদার্থবিজ্ঞান তোমরা ক্লাস করবে। যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে পর্যায় সরণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা। এই বিষয় সংক্রান্ত প্রশ্ন তোমরা বুধবার বেলা 12টা পর্যন্ত পাঠাতে পারবে। কোথায় কোথায় পাঠাবে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা জানো, আরও একবার বলে দিই, 9830409773। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আর মেল আইডি হচ্ছে bsclassroom2022@gmail.com।
এই দুটো মাধ্যমে তোমরা তোমাদের প্রশ্ন বুধবার বেলা 12টা পর্যন্ত পাঠাতে পারবে, ক্লাস বৃহস্পতিবার। আজকে আলোচনা এবং পড়াশোনা এখানেই শেষ করতে হচ্ছে। তোমরা বাড়িতে পড়াশোনা চালিয়ে যাও, কারণ আগামী সোমবার থেকে তোমাদের জীবনের সবথেকে বড় পরীক্ষা, প্রথম বড় পরীক্ষা। ম্যাডাম, আপনাদের ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আজকে এখানে শেষ করছি, অন্যান্য সব খবরের জন্য আপনি দেখতে থাকুন জি 24 ঘন্টা।